সেটি হচ্ছে লন্ডনের খবর। সেই খবরটা হচ্ছে যে তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিজেই বলছেন যে তিনি 25 তারিখে দেশে ফিরবেন, এবং আরো নিশ্চিত করে তিনি বলেছেন লন্ডন বিমানবন্দরে কেউ যাতে ভিড় না করে, সেখানে ভিড় হট্টগোল হলে বাংলাদেশিদের সুনাম ক্ষুণ্ণ হবে। সেই কারণে তিনি কাউকে এয়ারপোর্টে না যাওয়ার অনুরোধ করেছেন। তার মানে তারেক রহমান নিজে মুখে যখন বলছেন যে তিনি 25 তারিখে দেশে ফিরছেন, তাহলে এটা ফিরছেন, এটা একেবারেই ধরে নেওয়া যায়। এর আগেও অবশ্য আমি নিশ্চিত ছিলাম যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যখন রাতের বেলা রাত 9টা 9:30টার সময় যেদিন ওসমান হাদির উপর গুলিবর্ষণ হয় সেদিন ঘোষণা করলেন আনুষ্ঠানিকভাবে, তখনই আমি নিশ্চিত ছিলাম। কিন্তু তারপরও পরের দিন বেশ কয়েকজন আমাকে বিভিন্ন কর্নার থেকে ফোন করে বলেছে যে আসলে তিনি আসবেন। আসলে যেটা হলো যে তারেক রহমান আসবেন আসবেন বলে এটা এত বেশি ধোঁয়াশা তৈরি হয়েছে যে অনেকেরই ধারণা ছিল যে তিনি আসবেন না, অনেকে নিশ্চিত ছিল, বলছেন যে তিনি আসবেন না, তিনি নির্বাচনের পরে একবারে আসবেন। কিন্তু আমি নিশ্চিত ছিলাম যে তিনি আসবেন। আসবেন এই কারণে যে এই রাজনৈতিক সংগ্রাম, এটা তো শুধু নির্বাচন করা না, একটা নতুন পরিবর্তন, নতুন একটি অধ্যায় শুরু হতে যাচ্ছে এই নির্বাচনের মধ্য দিয়ে। সেই অধ্যায়টা খুব কুসুমাস্তীর্ণ না, যথেষ্ট কণ্টকাকীর্ণ। সেটা তারেক রহমান নিজেই বারবার বলেছেন। যেমন কালকে রাতে তিনি বলেছেন যে নির্বাচন অত সহজ না, এটা আমি আগেও বলেছি, এখনো বলছি। আসলেই তাই। তারেক রহমান ফিরে যে পরিবেশটা পাবেন বাংলাদেশের রাজনীতি, অত্যন্ত অস্থির এবং একটা বিশৃঙ্খল পরিস্থিতি। ওসমান হাদিকে যে হত্যা চেষ্টা, সেই হত্যা চেষ্টাকে ঘিরেই চিন্তা করেন একের পর এক ঘটনা। হঠাৎ করে ভারতীয় হাই কমিশনারকে তলব করা হলো। এটা আমি বলবো যে অনেকটা উস্কানিমূলক। হত্যাকারী ভারতে গেছে কিনা, ভারতে আশ্রয় নিয়েছে কিনা যথেষ্ট নিশ্চিত না হয়ে সরকার যেন তার দায় অন্যের ঘাড়ে চাপানোর জন্য ভারতের দিকে ইঙ্গিত করলো। একই সঙ্গে আনিস আলমগীরকে গ্রেপ্তার করলো। এই পরিস্থিতি তৈরি করার দরকার ছিল না। পরিস্থিতিটা নিবদ্ধ রাখার দরকার ছিল ওসমান হাদির চিকিৎসা এবং হত্যার চেষ্টা করেছে তাদেরকে গ্রেপ্তারের দিকে। সেটা না করে এখন দেখা যাচ্ছে প্রতিদিন ওসমান হাদির আশেপাশের অনেকে গ্রেপ্তার করা হচ্ছে। কাকে গ্রেপ্তার করা হচ্ছে? তার মা, বাবা, শ্বশুর, শাশুড়ি, ভাই, বোন, গোনা গোষ্ঠী গ্রেপ্তার করে এটা কি লাভ? একটা অপরাধী তার কি পুরো ফ্যামিলি বংশশুদ্ধ অপরাধ করে নাকি? এটা তো সেই আগের হাসিনার আমলেও একই ঘটনা ঘটলো। ওই বিএনপির কাউকে পাওয়া গেল না, জামাতের কাউকে পাওয়া গেল না, ধর তার বাবা, মা, ভাই, বোন যা আছে, বললো না। কনক সরোয়ারের ব্যাপারে কি হলো? তার বোনকে উত্তরা থেকে ধরালো, একজন নিরেট গৃহবধূ, তাকে অ্যারেস্ট করা হলো, তাকে কারাগারেও পাঠানো হলো। তো একই পলিসি চলছে। আনিস আলমগীর একই পলিসি, কথা নেই বার্তা নেই, হঠাৎ করে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র উদ্ঘাটন করলো তারা। যে জিমে গেল টকশো করতে, এটাই একটা বড় অপরাধ হয়ে গেল। সাথে সাথে একটা বিশৃঙ্খল। তারপরে সর্বদলীয় সমাবেশ হলো, সেই সমাবেশ থেকে দেখেন 7 সিস্টার্স দখল করবে। তারপরে ভারতীয় দূতাবাস অভিমুখে মিছিল। আজকে ভারতীয় ভিসা সেন্টার বন্ধ করে দিল তারা। তার মানে কি একই সঙ্গে এমন একটা পরিস্থিতি, ঘোলা পরিস্থিতি কেউ তৈরি করতে চাচ্ছে নির্বাচনের আগে, যাতে নির্বাচনের আর পরিবেশ না থাকে। ফলে তারেক রহমানের সাথে এই পরিবেশটাই থাকবে। তারপরে বিএনপির বিরুদ্ধে বলা হচ্ছে স্বৈরাচারের দোসর, ভারতের দোসর, এবং এই হাদি হত্যার সঙ্গে জড়িত। কেউ কেউ সেই পরিস্থিতি তৈরি করলো ঢাকা মেডিকেল কলেজ প্রাঙ্গণে। একদম তখন হাদি মৃত্যু যন্ত্রণায় ছটফট করছিল ঢাকা মেডিকেল কলেজের আইসিইউতে। বাইরে মির্জা আব্বাসকে ঘিরে একটা পরিবেশ তৈরি করা হলো। সেই ফাঁদে অবশ্য বিএনপি পা দেয়নি। পা না দিলেও বিষয়টা পরিষ্কার হয়ে গেল যে কেউ বিএনপিকে টার্গেট করছিল, এবং এই কারণে দেখেন সর্বদলীয় প্রতিরোধ বা প্রতিবাদ সমাবেশে যায়নি বিএনপি। বিএনপি যায়নি কেন? সেখানে 3টা দলকে বলা হয়েছে সর্বদলীয় প্রতিবাদ সভা করতে। তো সেখানে দেখা গেল সর্বদলীয় বাদে এমন কিছু উগ্রপন্থীরা সেখানে ভিড় করলো, এবং তাদের বক্তব্য কথায় যে কালকে থেকেই ভারতের সাথে যুদ্ধ করে দাও, আরো অস্থিতিশীল করো, এমন একটা পরিবেশ তৈরি করো যাতে আর যাই হোক না কেন নির্বাচন যাতে না হয়। বিষয়গুলো খুব পরিষ্কার। হঠাৎ করে স্বাধীনতা মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে, 72-এর সংবিধান নিয়ে বিতর্ক তৈরি করার চেষ্টা করা হচ্ছে। উদ্দেশ্য হলো যে
মানে স্বাধীনতা মুক্তিযুদ্ধের চেতনা, যেই চেতনার উপর ভর করে আজকে বাংলাদেশ, আজকে 24শে জুলাইয়ের গণঅভ্যুত্থান, ওটাকে মানে অ্যাবলিশ করে দাও, অ্যাবলিশ করে দাও। কেন? যারা স্বাধীনতা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল সেই রাজনীতিকে পুনর্বাসিত করার জন্য। তো বিএনপি তার প্রতিষ্ঠাতা প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমান হচ্ছে স্বাধীনতার অন্যতম একজন ঘোষক। তিনি মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেছেন। তারা দাবি করে যে তারা স্বাধীনতা মুক্তিযুদ্ধের দল, তো তারা কি এটা মেনে নেবে? মেনে নেবে না। যার কারণে ভিন্ন একটা মেরুকরণ, একদিকে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি সংগঠিত হচ্ছে, অন্যদিকে উগ্রপন্থী এবং ভারত বিরোধী একটা কি বলবো উগ্রবাদী সম্প্রদায়ের বা গোষ্ঠীর একটা সংগঠন বা রাজনীতির চর্চা চলছে, যেটা বাংলাদেশকে অস্থিতিশীল করে তুলবে। এই যে রাজনীতিতে বিভাজন হয়ে যাচ্ছে, এই বিভাজনের মধ্যেই আসছে তারেক রহমান, এবং তারেক রহমান আসার আগেই পরিবেশটা চরম ঘোলাটে করা হচ্ছে, যাতে তারেক রহমান ফিরেই দিশেহারা হয়ে যায়, ভুলের ফাঁদে পা দেয়। সেই চেষ্টাটা খুবই স্পষ্ট। সুতরাং তারেক রহমান বাংলাদেশে আসছেন, বিএনপি নেতাকর্মীরা উজ্জীবিত হচ্ছেন, নিশ্চয়ই তাদের মধ্যে যে বিভেদ সেগুলি দূর হবে, দল ঐক্যবদ্ধ হবে, এবং ঐক্যবদ্ধ বিএনপি অত্যন্ত শক্তিশালী। তার পেছনে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, ভারতীয় আধিপত্যবাদ বিরোধী যত শক্তি আছে, মুক্তিযুদ্ধের শক্তি, সব মিলে যে একটা কঠিন ঐক্য গড়ে তুলবে, এইটা হয়তো টের পেয়েছে তার বিপক্ষ শক্তি। সেই কারণে নানা রকম পরিবেশ পরিস্থিতি তৈরি করা হচ্ছে।